শাহরুখ খানের ব্যাপারটা আমি আর কিছু বলবো না, আমি বিশ্বাসই করতে পারিনি ওই টুইটটা এসেছিল। আমি থিয়েটার করা শুরু করেছি স্কুল থেকে, স্কুলের পরে কলেজ একদম প্রফেশনাল থিয়েটার করেছি। ফিজটা রয়েছে ইকোনমিক্স টিউশনে, সেটা অন্য জায়গায় খরচা হতো, তখন বান্ধবী ছিল তার উপরে খরচা হতো। কারণ বাবার একটাই বক্তব্য ছিল, কলকাতাটা ছাড়ো। ক্লাস 12 এর পরে একটাই মেসেজ ছিল, কলকাতাটা ছাড়ো, লিভ। বাবাকে কনভিন্স করলাম। হ্যাঁ, তোমার ভাই বোন? আমার দাদা ছিল, দাদা একটা অ্যাক্সিডেন্টে, দাদা হোয়াটএভার একটা ইনসিডেন্টে হি পাসড অ্যাওয়ে 2014। আমার অ্যাজ অফ ডেট আজকের দিনে দাঁড়িয়ে আমার একটা 1,500 টাকার ইএমআই আছে, যেটা আমার ফোনের, আর আমার কোনো কিছুর ইএমআই নেই। তখনকার আমার যে বান্ধবী, তার সাথে আমি লিভ ইন করতাম, এটা চলেনি, আমাদের ভুল আছে। এটা সবসময় মেনে নিতে হবে যে হয়তো লেখায় ভুল আছে, হয়তো অভিনয় ভুল আছে, গানে ভুল আছে, আমার অভিনয় তো ভুল আছে। বম্বে সব থেকে ভালো জিনিস যেটা আমি মনে করি কলকাতায় খুব কম, সেটা হচ্ছে যে বম্বেতে প্রত্যেকটা চরিত্রের জন্য অডিশন করা হয়। কোন স্কুলে পড়তে? আমি ডন বস্কো, পার্ক সার্কাস। ডন বস্কো, পার্ক সার্কাস। আচ্ছা, তোমার কি মনে হয় টিচার ছিল বলে মেয়েটি তোমার মানে প্রফেশনটা বুঝতে পারলো না বা এরকম কিছু কি? না, না, অ্যাবসলিউটলি না। আমি ধারাবাহিকে অভিনয় করিনি, আমার অন্য কোনো কারণ নেই। আমার সেটা হচ্ছে যে আমি আমার লুকটা চেঞ্জ করতে পারবো না প্রত্যেকটা চরিত্রের জন্য। শেষ দৃশ্যে অভিনয়টা করেছে, এবং ও কিন্তু যদি বলো যে তদন্তের ক্ষেত্রে পুলিশের কাছে কিন্তু সবচেয়ে বেশি ওই একমাত্র বলতে পারবে যে এক্স্যাক্টলি কি হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি, মানে ওর ছাড়া তার কেউ সেখানে ছিল না। হ্যাঁ। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমার এইখানে আমার সঙ্গে একটু কথা বলতে, গল্প করতে, আড্ডা দিতে এসছে সৌম্য মুখার্জি। সবাই চেনেন আপনারা, অত্যন্ত পরিচিত মুখ। সৌম্য, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ নিবেদিতা দিদি। অনেক ধন্যবাদ যে তুমি এই সময় বার করে আমাকে একটা সময় দিয়েছো। না, তোমাকে ধন্যবাদ ফর হ্যাভিং মি অ্যাজ আ পার্ট অফ ইওর শো। না, আমার তো ভালো লাগে, আমার গল্প করতে খুব ভালো লাগে, স্পেশালি এখনকার নতুন নতুন জেনারেশনের, মানে এই জেনারেশনের ছেলেদের সঙ্গে গল্প করতে ভালো লাগে, ছেলে মেয়েদের সঙ্গে, কারণ অনেক কিছু জানতে পারি আমি, সেটা আরো ভালো লাগে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি কথা শুরু করার আগে, যে আমার এই পোশাকটা, মানে এই শাড়িটা আর এই ব্লাউজটা দিয়েছে দক্ষিণাপনের মোহন, তাকে অসংখ্য ধন্যবাদ। শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে বলো তুমি কোন শুটিং থেকে এলে এখন? আজকে আমার একটা ব্র্যান্ড শুট ছিল। আমাদের সবাইকে আজকাল একটু এই যেটা হয় সোশ্যাল মিডিয়া, রিল, ইনফ্লুয়েন্সিং, এই সব ধরনের ব্র্যান্ড শুট করতে হয়, যেটা আমি করতে পারিনি। সেটার ব্যাপারে আমি বলতে পারি, আমি একটা সিরিজের কাজ করছিলাম, একটা নতুন ওটিটি আমাদের শহরে আসছে সব সময় বলে, তো সেই হ্যাঁ, এটা একটা নতুন ওটিটি লঞ্চ হচ্ছে, এবং এটা প্ল্যাটফর্ম শুরু, একটা নতুন প্ল্যাটফর্ম, এবং তারা তাদের প্ল্যাটফর্মে বিভিন্ন লোকে কাজ করছেন। মৈনাকদা কাজ করছেন, অভ্রজিৎ সেন কাজ করছে, যার সিরিজ আমি কাজ করছি। তো আমি, শ্যামপ্তি সুহত্র, আমরা এইসব শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আমি এই ব্র্যান্ড শুট করতে পারিনি। সেখান থেকে করে তোমার কাছে। হ্যাঁ, সেই জন্য তুই বলছিলে ব্র্যান্ড শুট। হ্যাঁ, কোথায় হলো এই শুটিংটা? এটা হচ্ছে সল্টলেকে। আচ্ছা, এবার তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যে তোমাকে একটা বিষয় প্রথমেই শুরু করি, সেটা হচ্ছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। তো এই শুটিং এর অভিজ্ঞতা, রানী মুখার্জির সঙ্গে অভিজ্ঞতা, আমি শুনেছি শাহরুখ খান নাকি তোমার প্রশংসা করেছে অভিনয়ের, এইটা দিয়ে একটু শুরু করি। দেখো দিদি, আমি তোমাকে খুব খোলাখুলি বলছি যে আমি আউট অ্যান্ড আউট 90 দশকে যে ধরনের হিন্দি ছবি হতো, বা 2002-03 অনওয়ার্ডস যে ধরনের হিন্দি ছবি হতো, আমি ওই ছবির বিশাল বড় ভক্ত। হ্যাঁ, আমি বিদেশি ছবি দেখেছি, স্কুলে দেখেছি, আমি প্রচুর থিয়েটার করেছি, সে সূত্রে অ্যালবার্ট কামু হোক, রবীন্দ্রনাথ হোক, শেক্সপিয়ার হোক, সবই করেছি। কিন্তু এই যে জেনারেশন, শাহরুখ খান বলো বা কাজল, রানী মুখার্জি, এদের আমি বিশাল বড় ভক্ত। ফলে এই প্রথমত এই কাজের অফার যখন আমার কাছে আসে, আমি একটা অডিশন দিয়েছিলাম। বম্বে সব থেকে ভালো জিনিস যেটা আমি মনে করি কলকাতায় খুব কম, সেটা হচ্ছে যে বম্বেতে প্রত্যেকটা চরিত্রের জন্য অডিশন করা হয়, এবং সেই অডিশন হয়েছিল এমনকি কোভিডের সময়, যখন আমাদের সেকেন্ড ওয়েভে লকডাউন চলছে, তখনও যে ছবিগুলো হচ্ছিল তখনও সেগুলোর জন্য অডিশন করা। তো এবার বিষয়টা হচ্ছে যে এরকম সেকেন্ড ওয়েভে লকডাউনের সময় এরকম একটা অডিশনের সুযোগ আসে। সেই অডিশন ক্র্যাক করার পরে আমাকে বলা হয় যে এই যে সিনটার আপনি অডিশন দিলেন, এখানে আপনার অপোজিটে থাকবে রানী মুখোপাধ্যায়। আই ওয়াজ শকড। মানে এই আগে বলেন। হ্যাঁ, মানে
ভাগ্যিস বলেনি, এবং সেকেন্ড অফ অল না আমাকে একটা আইডিয়া দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ কিন্তু এই সিনটাই মানে কি বলবো, মানে ইট ইজ আ ভেরি ক্রুশাল সিন, সেটা আমি জানতাম না তখন। আমায় পুরো গল্পটা বললো, দিয়ে আমায় বললো যে এই সিনটা এরকম ভাবে প্লেসড ছবিতে, এবং যারা ছবিটা দেখেছে তারা জানে এটা খুবই ক্রুশাল একটা 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 সিন বেসিক্যালি দ্য থিং। সিনটা হ্যাঁ, মানে একটা সিন আছে যেখানে আমি রানী ম্যামের সাথে আমি ঝগড়া করি, এবং অডিশনেও সেই সিনটাই আমাকে করতে হয়েছিল। ফলে তারপরে আমাকে বলা হলো যে আমি সিলেক্টেড। তো আমি খুবই খুশি, এবং আমাকে এটাও বলা হয়েছিল যে ওনার কাছে পাঠানো হয়েছে অডিশন, প্রোডাকশন হাউসের কাছে পাঠানো হয়েছে, সবকিছু বিদেশে শুটিং সবকিছুই রয়েছে। তবে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এইগুলো আমার খুব এক্সাইটমেন্টের ফেজ ছিল, তারপরে আমাকে প্রিপেয়ার করতে হয়েছে। আহ, এবং যেটা সব থেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে যে আমি ওখানে গিয়ে সব যারা ওখানে অভিনেতা অভিনেত্রী ছিলেন, রানী ম্যাম তো ছিলেনই, জিম সার্ভ ছিলেন, নীনা গুপ্তা ছিলেন, এরা সবাই বিদেশে তখন গেছিলেন ইয়ের জন্য, এবং এস্টোনিয়াতে আমরা শুটিং করেছিলাম। তো সেখানে এস্টোনিয়ান প্রচুর ক্রু ছিল, স্পেন থেকে গ্যাফার এসেছিলেন একজন, স্পেন থেকে একজন ডিওপি এসেছিলেন। তো এই যে বিভিন্ন দেশের লোকজনের সাথে কাজ করা, তারা কিভাবে কাজ করে, ক্রু মেম্বার্সরা কিভাবে কাজ করে, প্রথমবার অনির্বাণদার সাথে আমার আলাপ হলো। অনির্বাণদার সাথে 1 মাস আমরা ওখানে ছিলাম, অনির্বাণদা 1.5 মাস ছিল। তো এই অভিজ্ঞতা একটা কমপ্লিটলি মানে আলাদা অভিজ্ঞতা। অন্য দেশে গিয়ে একটা, তারপরে ওরকম একটা অভিজ্ঞতা। এবং উনি ওনার থেকে মানে আমি সত্যি কথাই বলছি যে আমি যেদিন তুমি রানী মুখার্জির সঙ্গে তোমার যে ইন্টারাকশন, তোমার তো কথাবার্তা ভীষণ ভীষণ ডাউন টু আর্থ একজন মহিলা, হ্যাঁ, তো কিরকম তোমার ইন্টারাকশন হয়েছে, কি কথা হয়েছে একটু শুনি। আমি প্রথম দিন যেদিন ফ্লোরে গেছিলাম, উনি মনিটরের সামনে বসেছিলেন, আমার খুব একটা কিছু করার ছিল না সিনটা, অন্য একজনকে কেন্দ্র করে সিনটা ছিল। হঠাৎ করে শটটা কাট হওয়ার পরে উনি বলে উঠলেন যে অনুরাগ, ইয়োর লুক ইন দিস ফিল্ম ইজ ফ্যাব। এবার আমার না ওইটা রেজিস্টার হতে একটু টাইম লেগেছে যে নামটা। কি। তো তারপরে উনি আমাকে ডেকে আমাকে বললেন, এবং তখন আমি আর কন্ট্রোল করতে পারিনি, আমি পুরোটাই বলে দিয়েছিলাম যে দেখুন, কুছ কুছ হোতাই নিয়ে আমার একটা হিস্ট্রি আছে, আপনাকে আর শাহরুখ খানকে নিয়ে একটা হিস্ট্রি আছে, আমি আপনাকে খোলাখুলি বলেই দিই, আপনি শুনে নিন, তারপরে আমরা বাকিটা কন্টিনিউ করব, কারণ এইটা আমি আর চেপে রাখতে পারছি না। কি আপনি যে আমার history টা সামনে দাঁড়িয়ে আছেন, এইটা আপনি জানেন না আমার কাছে কতটা বড় মুহূর্ত। এবং তো হিস্ট্রিটা হচ্ছে বেসিক্যালি কুচকুচ হোতায় দেখতে গেছিলাম আমি, বাবা আমাদের অ্যালাউ করতো না তখন। আমি যখন দেখে বাড়ি এসেছি, আমি খুব ছোট তখন, আই স্টার্টেড প্লেইং বাস্কেটবল and I was a huge cricket fan. তো বাবা ইমিডিয়েটলি ধরে নিয়েছিল পুরো বিষয়টা, সেটার জন্য কেবল কাটিয়ে দিয়েছিল, ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছিল। তো সেইটা আমি ওনাকে বলছি আর উনি হাসছেন। সো দ্যাট ইজ হার্ড, মানে ওইটা আমার প্রথম ইন্টারাকশন। অনেক কিছু শিখেছি ক্রাফট নিয়ে, এ নিয়ে তাই নিয়ে, কিন্তু আমি যেটা সব থেকে বড় শিখেছি ওনার থেকে সেটা হচ্ছে যে উনি কো অ্যাক্টরকে খুব ইজি করে দেন। ওই মুভটা ওনার করার কোনো দরকার ছিল না, উনি আমাদের সবার সাথে, সেটা আমার সাথে হোক, মিঠু আন্টির সাথে হোক, অনির্বাণদার সাথে হোক, আমাদের সবার সাথে উনি বাংলায় কথা বলতেন। তো দ্যাট ইজ হার। শাহরুখ খানের ব্যাপারটা আমি আর কিছু বলবো না, আমি বিশ্বাসই করতে পারিনি ওই টুইটটা এসেছিল, খুব বড়। কি টুইট হয়েছিল সেটা একটু বলো। উনি আমাদের ছবি নিয়ে একটা টুইট করেছিলেন, এবং সেখানে আমার নামও ছিল কিছু কিছু অভিনেত্রীদের সাথে। খোলাখুলি বলছি, ক্লাউড নাইনে একদম, তোমার তো একদম মাথা। ক্লাউড নাইন। এবং আমার যেটা সব থেকে ভালো লেগেছিল যে ধরো আমি একটা ছবির হিরো, এখানে বাংলা ছবি ধরো আমি অনেক করেছি যেখানে আমি নায়ক, সেই ছবির ব্যাপারে লেখা হচ্ছে, আমাকে নিয়ে লেখা হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার তো বেশি স্ক্রিন টাইম ছিল না মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে, এবং সেখানে যারা বাঘা বাঘা অভিনেতা, জেমস স্যার, আমি বললাম এক একটা সব হিউজ নেমস, সেখান থেকে যখন আমি আমার নামটা দেখলাম, দেন আই রিয়েলাইজ যে দ্যাট ইজ ওয়াই হি ইজ শাহরুখ খান। রানী ম্যামের সাথে যখন কাজ করেছি আমি দেখেছি যে মানে তার যে টিম সেটা খুবই ছোট। শুনেছি যে বম্বেতে নাকি বিশাল বড় বড় সব 5 জন মেকআপ, এই তাই আমি তো দেখিনি। হ্যাঁ, আমি ওনাকে দেখেছি যে উনি চেঞ্জ করার জন্য, তো লাইট পড়ে যাচ্ছে এরকম কোন একটা সিচুয়েশন হচ্ছে, তো উনি প্র্যাকটিক্যালি বোধহয় 2-3 মিনিটে চেঞ্জ করে এলেন ব্যান থেকে। বলছি ওনার কোনো দরকার নেই ওটা করার, উনি বললে আরো এক্সট্রা আরেকদিন শুটিং হবে। তো এইগুলো আমি শিখেছি, ইনফ্যাক্ট সেগুলো চেষ্টা করেছি নিজের মধ্যে ইনকালকেট করা, কারণ উনি অনেকবারই বলতেন সেটা একটা জিনিস, সেটা হচ্ছে যে সেটে সময় নষ্ট করতে নেই, ইটস সামওয়ান এলসেস মানি। তো সেইটা
সেইটা আমি সবসময় মনে রাখবো, এই জিনিসগুলো। মানে রানী মুখার্জি এখন হচ্ছে একটা যশরাজ ফিল্মের মালকিন বলা যায়, তাই তো? হ্যাঁ, সেখানে ওর কাছ থেকে একটা এরকম, তারপরে আর তোমার কোনো ওইখানে যোগাযোগ হয়েছে বোম্বেতে, কোনো কাজের কোনো অফার এসছে কিছু? কাজের অফার এসেছে, এমন নয় যে আসেনি, কিন্তু মানে আমি চেষ্টা করেছি যে ওই ধরনের কোনো কাজ হলে, ওই স্ট্যান্ডার্ডের কোনো কাজ হলে করব। আর হ্যাঁ, মানে অনেক সময় যেটা চেষ্টা করে যাই সেটা হচ্ছে যে অডিশন তো ডেফিনেটলি দিয়ে দিয়ে যাই, তো সেগুলো সবসময় ওয়ার্কআউট করে না, কারণ বম্বেও একটা অদ্ভুত সময় দিয়ে যাচ্ছে লাস্ট 2 খুবই বছর। খুবই বম্বের বম্বের একটা খুবই ডিফিকাল্ট টাইম চলছে, তো দেখা যাক, হোপফুলি ইন দ্য ফিউচার কিছু একটা ওয়ার্কআউট করবে। আচ্ছা, বম্বে থেকে আমরা কলকাতায় চলে আসি Yes. এবার, ঠিক আছে? এখন তুমি কি করছো সেটা বলো, মানে কাজ কি করছো, সিরিজের কাজ হ্যাঁ। বা সিরিয়ালের কাজ কি করছো সেটা বলো। সিরিজের প্রথমত আমি যেটা বললাম যে একটা নতুন ওটিটি চ্যানেল আসছে, সেটা তো আমরা প্রথমেই শুনলাম। হ্যাঁ, সেই কাজটা করেছি। এছাড়া ছবি বলতে অনেকগুলো ছবি মুক্তির অপেক্ষায়। একটা হচ্ছে মৈনাক দার সাথে একটা কাজ করেছি, মৈনাক ভৌমিকের সাথে একটা কাজ করেছি, মেড ইন কলকাতা বলে। আচ্ছা, আমি আছি সেখানে, ঐশ্বর্য আছে, অনিন্দ্য সেনগুপ্ত, অঙ্গনা, সপ্তর্ষিদা, মেঘা, আর মানে একদম ইয়াং জেনারেশনকে নিয়ে মৈনাকদার একটা কাজ, সেটা নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড, বিভৎস এক্সাইটেড সেই কাজটা নিয়ে। আম, আহ, প্রথমবার উইন্ডোজের সাথে কাজ করার সুযোগ হলো। শিবু স্যার, হ্যাঁ, ফুলপিসি এডওয়ার্ড, শিবুদা আর নন্দিতাদির ডিরেকশনে কাজ করার সুযোগ হলো। এবং এই কাজটা নিয়েও আমি প্রচন্ড উত্তেজিত, বিকজ ইট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড। মৈনাকদার পৃথিবীটা কাজের প্যাটার্ন আর আর এই শিবুর কাজের প্যাটার্নটা প্যাটার্ন একদম একদম আলাদা। দুটোই খুব এনজয় করেছি। আরেকটা কাজ করেছি, সেটা একটু অদ্ভুত ধরনের একটা কাজ, সেটা হচ্ছে যে তথাগত মুখোপাধ্যায়, যিনি পারিয়ার পরিচালক, তো তিনি একটা ওয়ান শট ছবি করেছেন। আচ্ছা 2 ঘন্টার একটা ওয়ান শট ছবি, যে যে ছবিতে কোনো কাট নেই। আচ্ছা, তো সেই ছবিতে আমি আছি, সোহম আছে, ঋষভ দা কি আছে। করে করলো গো এটা? এরা অনেকদিন রিহার্সাল করতে হয়েছে, মানে পুরো নাটকের মতো করে, তাই তো? একদম নাটকের মতন। এবং আমি বলতে চাইছি যে নাটক তো একটা স্পেসে হয়, হ্যাঁ হ্যাঁ, আমরা একদম বাড়ির ভেতর থেকে শুরু করে সিঁড়ি হয়ে বাইরে গাড়িতে উঠছে, মার্ডার হচ্ছে, লোকে ইয়ার্কি করছে, গঙ্গার ঘাটে চলে যাচ্ছি, রেল লাইন, সবকিছু কভার করেছি। মানে এটা 2 ঘন্টার মধ্যে পুরো শুটিংটা কভার করতে হয়েছে তার মানে? ইয়েস, এরা প্রচন্ড রিহার্সাল করতে হয়েছে। আর চূড়ান্ত মানে নাটকের মতোই রিহার্সাল হ্যাঁ, করতে এটা হবে। এরকমই আমি আরেকটা ওয়ান শট ছবি করেছি, যার পরিচালক হচ্ছেন অংশুমান প্রত্যুষ। তো সেটাও ওয়ান শট, সেটা যদিও তার বিষয়বস্তু একদম আলাদা, তবে এই ছবিটা মানে আমি বলবো যে যেহেতু তথাদার সাথে আমার কথা হয়েছে, এই ছবিটা 4 বছর আগে শুট করা। তো যা হয় ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে, আমরা দেখেছি একাডেমি অফ ফাইন আর্টস এর মতন ছবি অনেকদিন পড়ে থেকেছে। হ্যাঁ, পড়ে থেকেছে। তো আশা করছি এই বছর সেটাও মুক্তি পাবে। এবং কিছু কিছু অভিনেতা অভিনেত্রী, তাদের সাথে প্রথমবার সেখানে কাজ করার সুযোগ হচ্ছে, যেরকম রুকমা, লোকনাথ দা, সম্রাট দা। তো এরা মানে এরা অদ্ভুত কাজ, মানে আমি এই কাজটা কেন বলছি বারবার, সেটা হচ্ছে যে আমাদের ওটা এখানে কি মার্ডার মিস্ট্রি? না, আচ্ছা, there is a murder, বাট but I will tell you why it is I had so much fun. সেটা হচ্ছে যে কমেডি খুব কম হয় আচ্ছা, আমাদের এখানে, হ্যাঁ হ্যাঁ, এবং আমাকে খুব একটা লোকে কমেডি রোলে অ্যাজ সাচ, মানে কমেডি রোল ঠিক না, বাট আমি বলতে চাইছি যে আমার সেন্স অফ হিউমারটাকে অনেকে কাজে লাগায় না। তার কারণ হচ্ছে যে আমি যখন প্রথম দিকে ছবি করেছি, প্রেম টেম, অনিন্দ্যদার ছবি হোক, বা তারপরে হয়তো মৈনাকদারে চিনি করেছি, তো লোকে দেখেছে যে আচ্ছা ঠিক আছে, মানে হি ইজ মোর অফ আ সিরিয়াস অ্যাক্টর অ্যান্ড এভরিথিং। কিন্তু এখানে আমাকে একদমই একটা প্রান্তিক চরিত্র, হ্যাঁ, এবং তার বাবার বেসিক্যালি হচ্ছে তোমার একটা গার্মেন্ট স্টোর আছে। গার্মেন্ট স্টোর বলতে মানে আমি একদম অনেস্টলি বলছি যে, টু পুট ইট ফ্র্যাঙ্কলি, ওর হচ্ছে একদম গেঞ্জি জাঙ্গিয়ার দোকান, ঠিক আছে। তো ও ওই শ্রেণীর, এবং ওর বাকি বন্ধু বান্ধবরাও আর কি, মানে একজনের চাকরি চলে গেছে, আচ্ছা, একজন ইয়ে। ওরম লেভেল। তো ওখানে যে যেটাকে আমরা মানে খুব খারাপ ভাষায় কেওড়ামো বলি, সেইটা রয়েছে সেই ছবিটা। এবং সেই হোল ছবিটার মধ্যে বিভৎস একটা মজা রয়েছে, একটা আনহিঞ্জড ফান রয়েছে, কোনো জায়গায় কোনো সেন্সরশিপ নেই, ডার্ক হিউমার। কারণ তথাদার বেসিক বক্তব্য ছিল, এটা 2016-এ লেখা একটা স্ক্রিপ্ট, যে আমাদের সময়টাই ভীষণ অ্যাবসার্ড, সেখানে দাঁড়িয়ে একটা অ্যাবসার্ড ছবির খুব প্রয়োজন। তো আমি যদি
কোনো ছবির উদাহরণ দিই তাহলে আমি বলবো না যে ওর তো ভটভটিটাও তো ওকে ইউটিউবে রিলিজ করতে হতো, হ্যাঁ হ্যাঁ সেটাও খুব এটা যদিও হলে মুক্তি পাবে এটা এবং হলে আমরা মুক্তি অপেক্ষা পাবে। করছি যে এই ছবিটা যদি কোনো ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে নেয়। কিন্তু এটা বাদে আরেকটা ছবি করেছি, সেটা আবার কমপ্লিটলি ডিফারেন্ট জোন। এটা যেরকম একদম অ্যাবসার্ড কমেডি, ওটা ইজ অ্যান আউট অ্যান্ড আউট মানে দের ইজ রোম্যান্স। সেটা সেই ছবিটা হচ্ছে বেসিক্যালি কফি হাউসে সেই আড্ডাটা, যে আমাদের ক্লাসিক গান, সেই গানটার উপরে বেস করে একটা ছবি হচ্ছে, হয়ে গেছে, যেটা শুটিংও শেষ হয়ে গেছে, ডাবিং সেটাও আসবে। হ্যাঁ। তো আর সেখানে অনেকগুলো ছবি আসছে। হ্যাঁ, তো এই চারটে ছবির ব্যাপারে আমি বললাম, আর সিরিজটার ব্যাপারে বললাম, বাকি একটা কথা বলি, তোমার মানে তুমি এই অভিনয়টা কত বছর, কোন বছরে শুরু করো? আমি থিয়েটার করা শুরু করেছি স্কুল থেকে, স্কুলের পরে কলেজ একদম প্রফেশনাল থিয়েটার করেছি। ও মানে তোমার সেটা ওটাতেই, মানে থিয়েটারেই তোমার প্রথম হ্যাঁ থেকে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, থিয়েটার বাড়িতে কেউ না। জানে না? তো ছোটবেলাটা একটু জানি, তুমি কোথায় বড় হয়েছো? আমি বড় হয়েছি লে গার্ডেন্সে, আমি ছোট থেকেই লে গার্ডেন্সেই থাকি। কিন্তু আমার একটা খুব মানে মেজর একটা বছরের একটা ৩-৪ মাস সবসময় ডেডিকেটেড থাকতো, আমি মামার বাড়ি যেতাম। আমার মামার বাড়ি খড়দায়। তো হ্যাঁ, সেই অভিজ্ঞতাটা আমার কাছে খুব বড়। স্পেশাল। হুম। হ্যাঁ, আমি ছোটবেলায় একদম এই অভিনয় করতে চাইনি। কোন স্কুলে পড়তে? আমি ডন বস্কো, পার্ক সার্কাস। ডন বস্কো পার্ক সার্কাস, আচ্ছা। আমি ক্রিকেট খেলতে চাইতাম। আই ওয়াজ আ ম্যাড ক্রিকেট ফ্যান। আমি সত্যি জেনুইনলি ক্রিকেট জার্নালিস্ট বা ক্রিকেটার হওয়ার চেষ্টায় ছিলাম। এমনকি আমার সাংবাদিক হওয়ার প্রচুর প্রবল ইচ্ছে ছিল, এবং তার জন্য আমি 2014, হ্যাঁ 2013 বা 14 আমি CNN IBN এ ইন্টার্নশিপও করেছিলাম। আচ্ছা। হ্যাঁ, মানে মাসের পর মাস আমি অনেক ইন্টার্নশিপ করেছিলাম আমাদের কলকাতার যে ব্যুরো আছে। কারণ আই ওয়াজ ইনটু ডিবেটিং, আই ওয়াজ ইনটু ক্রিকেট। হুম। ঘটনাচক্রে স্কুলের একজন টিচার আমাকে একটা নাটকে কাস্ট করেন, এবং সেটা একটা এটা কোন মিউজিক্যাল ছিল। কোন তখন তুমি কি কোন ক্লাসে পড়ো? আমি তখন পড়ি বোধহয় ক্লাস 6 বা 7। এই রে, ওইটা তোমার টার্নিং পয়েন্ট নাকি? ওটা হ্যাঁ ভালো লেগে যায়? হ্যাঁ, আমি ডিবেটিং করতাম, উনি হঠাৎ করে এসে আমাকে বললেন যে তুমি এই চরিত্রটা করবে। হুম। এবং তাতে যেটা হয় সেটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের স্কুলে একেবারেই থিয়েটার অ্যালাউড ছিল না, মানে নাটকের ওইভাবে ফ্রিডমটা দেওয়া হতো না। তো আমরা স্কুল শুরু হওয়ার আগে 2 ঘন্টা আগে যেতাম, এবং স্কুল শেষ হওয়ার 2 ঘন্টা পরে আমরা যেতাম, রিহার্সাল করতাম স্কুলেই। মা বাবা জানতো আমি ইকোনমিক্স টিউশনে গেছি স্কুলের পরে, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওখানে রিহার্সালটা করছি। আর যে ফিজটা রয়েছে ইকোনমিক্স টিউশনে, সেটা অন্য জায়গায় খরচা হতো, তখন বান্ধবী ছিল, তার উপরে খরচা হতো। তো এই ছিল হচ্ছে জার্নি থিয়েটারের। এবং থিয়েটারে যেটা প্রথমেই আমার যেটা উপলব্ধি এবং যেটা আমার ভালো লেগে গেল, সেটা হচ্ছে যে এই জায়গায় আমার কেউ আটকায় না। মানে ক্রিকেটেও একটা ওই ব্যাপারটা ছিল যে তুমি 4 বা 6 মারছো, হুম। তুমি আজকে হিরো না হলে জিরো। এখানে কোয়ালিটেটিভ কোনো ডেফিনিশন নেই। তো আমি তখন দেখলাম যে থিয়েটারটা আমি লুকিয়েও করছি, হুম। আমার মজাও হচ্ছে এটায়, আমি এটা কন্টিনিউ করব। তারপরে আমি আবার চলে গেলাম, মানে আমার ক্লাস 12 পাস করার পরে আমি ব্যাঙ্গালোর চলে গেছিলাম হুম। সেন্ট জোসেফসে পড়াশোনা করতে, কি নিয়েছি ইকোনমিক্স নিয়ে। ইকোনমিক্স? হ্যাঁ, আমার খুব ইচ্ছে ছিল আমি জার্নালিজম নিয়ে পড়াশোনা করবো, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করি, ব্যাঙ্গালোর চলে যাই। এই যাদবপুর আর প্রেসিডেন্সি রেজাল্ট বেরোলো এন্ট্রেন্স পরীক্ষা, এবং সেখানে দুটো পরীক্ষাতেই আমি সিলেক্টেড হলাম। বাবা বলল যে না ঠিক আছে, কারণ আমি জানতাম বাবাকে কনভিন্স করানোর জন্য যাদবপুর বা প্রেসিডেন্সি লাগবে, না হলে আমাকে ওখান থেকে ছাড়বে না। কারণ বাবার একটাই বক্তব্য ছিল, কলকাতাটা ছাড়ো। ও, ক্লাস 12 এর পরে একটাই মেসেজ ছিল, কলকাতাটা ছাড়ো। লিভ, বিকজ দের ইজ নো ফিউচার হিয়ার। সেটা সত্যি, মানে 15 বছর বাদে বুঝি যে সেটা। মানে বাইরে গেলে তোমার যে স্বাবলম্বী হওয়ার ব্যাপারটা তো হয়, হ্যাঁ হ্যাঁ ওটা খুব জরুরি। হ্যাঁ, কিন্তু ওখানে গেলে না, মানে ব্যাঙ্গালোরের আবার একটা মুশকিল হচ্ছে, ব্যাঙ্গালোরে এই যে কলেজগুলো রয়েছে ক্রিশ্চিয়ান ইনস্টিটিউশন গুলো, তাদের আবার এক্সট্রা কারিকুলার বলে কিছু নেই। না। আমি ওখানে কলেজ করছি, প্রথম দিনই দেখছি মরাল সায়েন্সের ক্লাস হচ্ছে। হুম। হ্যাঁ, মানে বেল বাজ। আমি ভাবছি যে আমি এটা 12 স্কুলের বছর মতো করে না। এলাম, আবার আমার করতে হবে। এই করে আমি চলে এলাম কলকাতায়, আমি যাদবপুর জয়েন করলাম। প্রেসিডেন্সি নিয়ে বাবার একটা আক্ষেপ ছিল, আমি বললাম যে দেখো নর্থ ক্যালকাটায় কলেজ, আমি সকাল 9টায় উঠে আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো না। তার আমি বলছি তুমি কোনটা চাও, আমি ক্লাস অ্যাটেন্ড করি না আহ, মানে বাং করে যাই। হুম। বললো যে আমি তোমার কাছে হাত জোর করে যাদবপুর রিকোয়েস্ট হলে তো করছি। অনেক সুবিধে না? হ্যাঁ, ওদের তো আমার নাটক টাটকের তো ওখানে করে চাষ আমি হয়। বললাম যে দেখো যাদবপুরের কত বড় বড় লোকজন পড়েছেন, হ্যাঁ তো চলো মানে যাদবপুরটাই করি। তোমার বাবাকে ভাই বোন কনভিন্স আছে? করলাম। হ্যাঁ, তোমার ভাই বোন আমার আছে? দাদা ছিল। আচ্ছা। দাদা একটা অ্যাক্সিডেন্টে দাদা
হোয়াট এভার একটা ইনসিডেন্টে হি পাস্ট অ্যাওয়ে 2014। তো দাদা আমার খুব বড় ইন্সপিরেশন ছিল এটাই আসার ভেরি জন্য। সরি, আমার এটা জিজ্ঞেস করা উচিত হয়নি। না না ঠিক আছে, আমি এটা জানতাম না। হ্যাঁ। সেরকম ভাবে আমি পাবলিকলি সেটা বাবা নিয়ে মা কথা আছেন বলিনি। তো? হ্যাঁ বাবা আছেন? হ্যাঁ হ্যাঁ। আসলে আমার দাদা স্কুলে পড়াকালীন দাদার খুব ঝোঁক ছিল, দাদা থিয়েটার খুব ভালোবাসতো এবং হুম। দাদা থিয়েটারে ডিরেকশন দেওয়া বা থিয়েটারে আলো করা এইটা দাদাকে ভীষণ অ্যাট্রাক্ট করতো। আচ্ছা। এবং এটা আমার খুব অদ্ভুত লাগতো কারণ দাদা লাইটস মানে স্পেশালি থিয়েটার লাইটস হোক, ফিল্ম লাইটস হোক, এগুলো নিয়ে সাংঘাতিক পড়াশোনা করতো। হুম হুম। তো সেইটা হয়তো কোথাও গিয়ে আমাকে তোমার ভেতরে করেছে। ঢুকে গেছে হয়তো। হ্যাঁ, প্লাস আমার মনে হয় যে মানে আমার আমার বাবা মা আমাকে ছোট থেকেই মানে ওই জায়গাটা অ্যাটলিস্ট দিয়েছিল যে ঠিক আছে তুমি যা করা ক্লাস 12 এর পরে করো। হুম হুম তো হুম। এইভাবে তুমি শুরু। এসে এখানে যাদবপুরে তো ভর্তি হলে হ্যাঁ। ইকোনমিক্স নিয়ে, তাই তো? না, আমি ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে ভর্তি হলাম। ইন্টারন্যাশনাল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে ভর্তি হলাম। আমার তখন ইয়ে ছিল হচ্ছে যে আমি পলিটিক্যাল জার্নালিজম করব। আমার স্টুডেন্ট পলিটিক্স নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না, আমি পলিটিক্যাল জার্নালিজম করব। এই করে যেটা হলো সেটা হচ্ছে যে আমি ভেবেছিলাম যে যাদবপুরে নিজস্ব একটা ড্রামাটিক সোসাইটি বা কিছু থাকবে, সেটা ছিল কিন্তু সেটা খুব একটা অ্যাক্টিভ ছিল না। তখন আমি আমার কিছু বন্ধু বান্ধবরা মিলে, তারা অন্যান্য কলেজে পড়তো, কেউ আইএম, কেউ প্রেসিডেন্সি, কেউ আশুতোষ, কেউ সিটি কলেজ, আমরা সবাই মিলে একটা নাটকের দল করলাম এবং চন্দন সেন যিনি নাট্যকার তিনি এসে আমাদের প্রচুর ওয়ার্কশপ নিতেন। থিয়েটার ইজ সামথিং উইচ আই, তোমার বাবা মা কি করেন? মা ইজ আ হাউস মেকার হ্যাঁ। আর বাবার বিজনেস আছে। আচ্ছা। কিসের বিজনেস যদি বলা যায় বলো। হ্যাঁ, এডুকেশনের বিজনেস আছে, হি অলসো হ্যাজ আ প্রিন্টিং প্রেস। আচ্ছা তো আচ্ছা yeah, আচ্ছা। yeah. তাহলে তোমাদের এরকম একটা, আর তোমার বিয়ে টিয়ের ব্যাপারটা কি? এই যে তুমি মানে যাদবপুরের ফার্স্ট ইয়ার থেকে জামটা নিলে এইটা এই চমৎকার। যে মানে মা বাবার পরেই কিন্তু আমি চলে গেছি ঠিক মা আমি বাবার যে মতো। সিরিয়ালের লিপ হয় না, এজ হ্যাঁ, লিপ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তো বড় হচ্ছিল, প্রেম করছিল, এবার হয়ে গেল না এইটা। আর এইটা আমার বাবা মা, বাবা খুব একটা কেয়ার করে না, বাবা এটা নিয়ে খুব একটা বদার না, কিন্তু আমার মা একটা পয়েন্ট অব্দি চেষ্টা করেছিল এবং মা আরো চেষ্টা করেছিল কারণ আমি তখনকার আমার যে বান্ধবী তার সাথে আমি লিভ ইন করতাম। তো মা দেখলো যে, মার খুব ইন্টারেস্টিং লাগলো বিষয়টা, মা দেখলো যে তোমার নিজের এরপরে, বাড়িতে বাবা মার কাছে না, আলাদা না না আলাদা, হ্যাঁ হ্যাঁ। তাই বলো। তো বিষয়টা হচ্ছে মায়ের এই পদক্ষেপটা মনে হয়েছিল যে এর পরে স্টেপ হচ্ছে একদম প্রপার বিয়ে। হ্যাঁ তো তা হয়নি এবং হ্যাঁ। আমি মাকে এটা বলেওছি বারবার যে আমি এখন ওইটাই আমি ইন্টারেস্টেড নই। সে তখন যার সাথে লিভ ইন করতে কি নামটা বলা যাবে? না না, সেই ইন্ডাস্ট্রির অংশ নয়, সে আচ্ছা। এখন সম্পূর্ণ একটা অন্য পৃথিবীতে, মানে দুনিয়াতে, ইন দ্য সেন্স অন্য একটা শহর, তার একটা অন্য প্রফেশন, এবং যেহেতু আমরা একসাথে নেই, তো আমার মনে হয় যে তাকে কতদিন লিভ ইন সম্মান করেছিল? ফর অ্যাবাউট 3-4 ইয়ার্স। লং টাইম। ইয়া অ্যাবসলিউটলি। বিকজ আমি এটা বিশ্বাস করি যে যদি তুমি মানে কাউকে ভালোবাসো, দ্যাট পার্সন হ্যাজ টু বি হোম টু ইউ, হি অর শি শুড সি হোয়াট ইউ আর ইন ইয়ার মোস্ট ভালনারেবল মোমেন্টস। এবং আমার সব থেকে কঠিন সময় সে আমার পাশে থেকেছে। আমি দাদার যে মুহূর্তটার কথা বলছি 2014, তখন আমার বাকি বন্ধু বান্ধবদের মতনই। তখন তারা কত বয়স হবে? দাদার হুম। দাদা ওয়াজ অ্যাবাউট 28। বাবা, আমার খুব বাজে অবস্থা। তো যাই হোক, তো Anyway, হ্যাঁ, তখন ও তোমার সঙ্গে হ্যাঁ, থেকেছে। হ্যাঁ, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে যে মানে হ্যাঁ, তারপরে আহ, অনেকটা এগিয়ে গেছি। তো মাকে এটা আমার খুব ক্লিয়ারলি তোমাকে তো বলা। বাবা মার কাছে চলে আসতে হলো, তখন নিশ্চয়ই চলে আসতে হলো দাদা যখন চলে গেল। না, এটা দাদার ঘটনা হয়েছে অনেক আগে, দাদার আচ্ছা। ঘটনা হয়েছে 2014। আমি তোমাকে যেটা লিভ ইনের কথা বলছি, উইচ ইজ ভেরি রিসেন্ট। ভেরি রিসেন্ট। আচ্ছা আচ্ছা। ভেরি রিসেন্ট। উই হ্যাড আ গ্রেট টাইম। এবং হ্যাঁ। মানে আমার, তিনি কি করতেন? শি ওয়াজ আ টিচার। আচ্ছা, she was a teacher. আচ্ছা। অ্যাটলিস্ট আমি যে ইন্ডাস্ট্রির পার্ট, আমি তো দেখছি যে টিকছে না, তার থেকে আই এম বেটার। মানে আমি ওয়েট করে আছি ফর দ্য রাইট পার্সন, যখন যেটা হবে সেটা হবে। আমি চাই না যে মানে একটা ভুল ডিসিশন হোক, এবং যেটা আমরা আমাদের ভুল ইন্ডাস্ট্রিতে দেখছি। কিছুই হয় না, মানে ওই আর কি মানে সেটা চলছে না আর কি। হ্যাঁ, কিন্তু সেটা কোনো একটা, মানে তোমার কি মনে হয় টিচার ছিল বলে মেয়েটি তোমার মানে এই প্রফেশনটা বুঝতে পারলো না বা এরকম কিছু না কি না না? না, অ্যাবসলিউটলি না। আমি যেটা মানে ওরকম কংক্রিট কোনো কারণ ছিল না। এবং মানে আমি তোমাকে সত্যি কথাই বলছি যে মানে এইটা আমারই দোষ আমার মনে হয়। কারণ আমি 2021-22 সালে এটা ঠিকই করেছিলাম যে আমার কাছে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমার ক্যারিয়ার। তো এইটা আমার কাছে সত্যি খুব ইম্পর্টেন্ট। এবং আমার আমার অনেক কিছুই আমি হারিয়েছি। আমার অনেক বন্ধুদের সাথে আমি টাচে নেই,
আমার আমি খুব যে মানে নিজের জন্য সময় বার করে প্রচুর ভেকেশনে যেতে পেরেছি তা নয়, কিন্তু এটা আমি করেছি, ইট ওয়াজ মাই কনসিয়াস ডিসিশন। মানে হয়তো তোমার কোনোদিন ক্যারিয়ারটাকে এখন আপাতত হ্যাঁ, কারণ ফার্স্ট প্রায়োরিটি রাখা। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এটা আমার কনসিয়াস কল ছিল। হুম হুম হুম। আমার কনসিয়াস, আমি যখন আমার ধারাবাহিকে এরকম কি হয় যে কারোর সঙ্গে লিভিনে থাকলে মানে ক্যারিয়ারের ক্ষতি হয় নাকি? না না, অ্যাবসলিউটলি ক্ষতি হয় না। আমি এই ডিসিশনটা নেওয়ার পরেও তার সাথে আমি লিভ ইন মানে তার সাথে ছিলে। থেকেছি, আমরা সম্পর্কে ছিলাম। আমি বলছি ইট ইজ জাস্ট একটা মাইন্ডসেটের বিষয়, এটা একটা মাইন্ডসেটের বিষয়। কারণ বিষয়টা হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমার পরিবারে কিছু কিছু মুহূর্ত আমি দেখেছি, যে একটা ক্রাইসিসের ব্যাপারে আমি তোমাকে বললাম, আরো অনেক কিছু আছে যেখানে আমার মনে হয়েছে যে আমি যে প্রফেশনে রয়েছি সেখানে আমার একটা সার্টেন বিট অফ আইসোলেশন দরকার। হ্যাঁ, মানে মি টাইম দরকার, একটা হ্যাঁ একটা একদম কমপ্লিটলি একটা একা থাকার হ্যাঁ, দরকার। সেটা হচ্ছিল ছিল না না। আমার। আমার সেটা আমার বান্ধবীর ক্ষেত্রে আমি বলছি না, আমি বলছি যে আরো আনুষঙ্গিক অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সেটা হ্যাঁ হচ্ছে না। সেটা হচ্ছিল না। বান্ধবীর ক্ষেত্রে বরঞ্চ ইটস আ পার্ট অফ মাই মি টাইম, কিন্তু আরো অনেক জিনিসের ক্ষেত্রে হয়তো অ্যাক্সেস কমিয়ে দেওয়া হুম কিছু লোকজনের কাছে, কিছু এক্সপিরিয়েন্সেস এর কাছে, কিছু মজা কমিয়ে নেওয়া। কারণ বিষয়টা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রির স্পেশালি মানে আমাদের লাস্ট 3 বছর 4 বছর বিগত 3-4 বছর যা অবস্থা, সেখানে আমার লাইফস্টাইলটা কি সেইটা অনেক কিছু ডিটারমাইন করবে যে আমাকে বছরে কটা কাজ করতে হবে, কটা বাজে ছবি করতে হবে, যেটা আমাদের এখানকার অনেক একটা চলতি কথা, কটা ঝাপসা কাজ করতে হবে, সেইগুলো আমি করতে রাজি হইনি। হুম আমি ধারাবাহিকে অভিনয় করিনি, আমার অন্য কোনো কারণ নেই। আমার সেটা হচ্ছে যে আমি আমার লুকটা চেঞ্জ করতে পারবো না প্রত্যেকটা চরিত্রের জন্য। হুম যেমন হুম পাড়িয়ার সময় আমি ন্যাড়া হয়েছি, বা একটা রাহুল দার একটা সিরিজের জন্য সেটা বেরোবে, সেটার জন্য আমি চুলটা আমার পুরো সাদা করে নিয়েছিলাম, পার্মানেন্ট রং। হুম হুম। তো এইগুলো আমি করতে পারবো না। কোনোটার জন্য রোগা হতে হয়, কোনোটার জন্য মোটা হতে হয়। তো এই কোনোটা এইটাগুলো করতে গেলে তুমি তো সিরিয়াল করতে পারবে না, করতে কারণ পারবে ওটার না। জন্য তো একটা আলাদা সেট হ্যাঁ, এবার পড়ে রইলো আমার কাছে শুধু সিরিজ, সিনেমা আর এই কিছু ব্র্যান্ড শুট। ব্র্যান্ড শুট অর্ধেক হয়ই না কলকাতায় এখন। হ্যাঁ, হুম। মানে বম্বে তবে এটাও ঠিক, মানে আমি যেটা শুনে তোমার মনে হচ্ছে খানিকটা যে একটা অর্থনৈতিক সাপোর্ট তোমার যদি থাকে তাহলে তখন তুমি মানে অনেক কিছু করতে পারো। হ্যাঁ যদি তোমার সেটা না হয়, হ্যাঁ অনেকেরই সেটা হয় না, হ্যাঁ 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 তাদের কিন্তু সেটা মুশকিল হয়ে যায়। না, অর্থনৈতিক সাপোর্টের থেকে সেটা হচ্ছে যে মানে এটা অনির্বাণ দাও এটা খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে কথা বলেছিল যে তুমি কত টাকার সিগারেট খাচ্ছ, বা হ্যাঁ তোমার পানীয়টা ঠিক ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ কত টাকার, বা তার তুমি উপর নির্ভর কোন করছে। গাড়ি চাপছো, তুমি ওয়াগনারে উঠছো না তুমি আগে ইএমআই দিয়ে একটা কিনছো। এসইউভি কিনে আমার ফেলেছো। অ্যাজ অফ ডেট আজকের দিনে দাঁড়িয়ে আমার একটা 1,500 টাকার ইএমআই আছে, হ্যাঁ যেটা আমার ফোনের, আর আমার কোনো কিছুর ইএমআই নেই। গুড গুড তো গুড। এইটা আমার কাছে মানে খুব ফ্রিডম। লাইফস্টাইলটা যদি সিম্পল রাখা যায় হ্যাঁ, কিন্তু তাহলে আমি তুমি সবই সব এনজয় চালাতে করি। পারবে। হ্যাঁ আমি মোটামুটি 5-6টা দেশ ঘুরেছি। হুম আমার মোরাললেস একটা 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 স্ট্যান্ডার্ড জীবন, একটা একটা নায়কের যে জীবন, মানে তার আমাদের তো আরো আনুষঙ্গিক খরচা আছে, হুম একটা জিমের খরচা আছে, কিন্তু ভালো খাবার দাবারের খরচা আছে, নতুন ক্যাফে মানে খুললে সেখানে যাওয়ার এই লেক গার্ডেন্স এর একটা ক্যাফে আছে যেখানে আমি প্রায় নিয়মিত যেতাম। হুম ঠিক আছে, সে ক্যাফেটা একটা খুব সুইট একটা ছোট ক্যাফে, কিন্তু আমি বলতে চাইছি যে মানে নিজের আমি অনেক কিছু আমার মানে লাইফ চেঞ্জিং ডিসিশন আমি মনে করি আমি 21-22 সাল নাগাদ আমি হুম নিয়েছিলাম। হুম। এটা কোভিডটা আমার কাছে একটা ওই জন্য খুব কোভিডটা ডিফারেন্ট অনেকেরই এক্সপিরিয়েন্স। জীবন ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ রিসেন্টলি তোমার একটা ছবি খুব, মানে তুমি করেছো ছবিটা, তোমার হ্যাঁ ছবি বলবো না, হ্যাঁ এটা তিনজনের হ্যাঁ ছবি হ্যাঁ বলবো, বেসিক্যালি শাশ্বত হ্যাঁ মেয়ের লঞ্চ, হ্যাঁ হ্যাঁ মন মানে না, হ্যাঁ সেই ছবিটা মানে খুব বিচ্ছিরি ভাবে হ্যাঁ ফ্লপ করেছে। হ্যাঁ হ্যাঁ। তো সেটা নিয়ে তুমি কি বলবে, এটা আমার মতো প্রশ্ন হুম, নয়, এই প্রশ্ন আমি করবো না। আমার বক্তব্য হচ্ছে এই ছবিটা যে মানে আমি শুনছি গল্পটাও ভালো, হুম, সবই ঠিক আছে, হুম। কিন্তু তো সবগুলো কেন বলে তোমার মনে হয়? দেখো, এর অনেক রকমের ব্যাখ্যা হয়। সেইটা আমার থেকে আমার মনে হয়, মানে আমি ডিপ্লোম্যাটিক্যালি ডিল করার জন্য বলছি না, কিন্তু আমার অনেস্টলি এটা অনেস্ট ওপিনিয়ন যে সেটা আমার মনে হয় যে কোথাও গিয়ে যে প্রযোজনা সংস্থা তাদের সেই এক্সপ্লেনেশনটা হয়তো অনেক স্বচ্ছ হবে এবং সেটা ফ্যাকচুয়ালও হবে। তবে আমি এইটুকুই বলবো যে আমার আমার এটা মনে হয় যে ইয়াংদের নিয়ে মানে ছবি করার যে একটা ট্রেন্ড সেটা ওভারঅল শুরু করতে হবে। মানে সেটা শুধু একটা ছবি বা হয়তো 2 মাস 3 মাস অন্তর করে আরেকটা ছবি, এইভাবে হবে না। না, মানে আমি যেটা মনে হয় তুমি হুম, যেটা বলতে চাইছো হ্যাঁ সেটা আমি পরিষ্কার করে হ্যাঁ বলছি। বলো।
সেটা হচ্ছে যে প্রসেনজিৎ জিৎ দেব, হ্যাঁ এটা একটা হলো। হ্যাঁ আচ্ছা। এরপর হচ্ছে যিশু, হ্যাঁ আবির, পরমব্রত, হ্যাঁ হ্যাঁ এদের জেনারেশন, হ্যাঁ 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 শাশ্বত, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ এদের একটা হ্যাঁ জেনারেশন। তারপরের যে জেনারেশন হ্যাঁ সেটা তৈরি করতে একটু সময় নেয়। একটু সময় নেবে এবং এটা এবং একটু এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। যেতে হবে। এবং আমি আরেকটা জিনিসও তার সাথে জুড়ে দেবো, দুটো কথা। প্রথমত আমি বলবো সেটা হচ্ছে যে এমন নয় যে মানে আমাদের জেনারেশনকে নিয়ে বা আমাদের জেনারেশনের লোকজন অভিনয় করেছে সেই ছবি হয়নি, সেই ছবি চলেনি। আমিও সেই ছবির অংশ। পারিয়া খুবই হই হই করে চলেছে খুবই সেই ভালো নিয়ে। ছবি, হ্যাঁ, সে নিয়ে অনেক কথাও হয়েছে। আমার বলার কথা হচ্ছে যে একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রেমের ছবি। এবার প্রেমের ছবি যদি আমরা লাস্ট 10 বছর দেখি বাংলা ছবিতে, বাংলা সিনেমায়, তো আমরা দেখবো যে একটা কিন্তু সমস্যা হয়। উই হ্যাভ টু টেক ইট অ্যান্ড উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অ্যান্ড সে যে এটা চলেনি, আমাদের ভুল আছে। এটা সবসময় মেনে নিতে হবে যে হয়তো লেখায় ভুল আছে, হয়তো তোমার অভিনয় ভুল কোনো আছে, আছে? গানে ভুল আছে, আমার অভিনয় তো ভুল আছে, হিয়ার অভিনয় তো ভুল আছে, ঋত্বিকের অভিনয় তো ভুল আছে, কিছু তো নিশ্চয়ই ভুল হয়েছে। কারণ বিষয়টা হচ্ছে যে মানুষ একটা জিনিস দেখতে আসেনি, বা হয়তো যে সংখ্যায় আমরা চেয়েছিলাম তারা আসুক, সেটা আসলে আসেনি, অ্যাট্রাক্ট করেনি। অ্যাট্রাক্ট করেনি। সেই কোয়ালিটেটিভ রিজন গুলোকে আমি প্রথমত অ্যাজিউম করছি যে সেগুলো অ্যাজিউম না, সেটা ফ্যাক্ট। আই অলওয়েজ বিলিভ ইন ওয়ান থিং, যে আজকে আমি হয়তো এই ছবি ওটিটিতে বেরোলে, এরকম প্রচুর ছবির উদাহরণ আছে যে ছবিগুলো বেরোলে পরে ওটিটিতে সেগুলো পিক আপ করে, হয়তো সেগুলো প্রেক্ষাগৃহে অত ইয়ে করে না। কিন্তু আমি জানি না আমাদের ছবির ক্ষেত্রে সেটা হবে কি হবে না। কিন্তু আমি একটা জিনিসে সবসময় বিশ্বাস করি, যে এটা যেহেতু আমার একটা স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড ছিল, যে তুমি ম্যাচ হেরে গেলে তোমাকে এসে লাস্টে প্রেজেন্টেশন সেরিমনিতে তোমাকে বলতে হবে যে উই ডিড হেরে নট গেছি। প্লে ওয়েল, হ্যাঁ। হেরে গেলাম। কিন্তু এটা ছাড়াও আমি আমি শুধু আমার কথা বাদ দিয়ে আমি শুধু বলছি যে সামগ্রিক ইন্ডাস্ট্রির নিরিখে আমার আমার শুধু মনে হয় যে এটা কিন্তু ক্রমাগত অনেক ছবি আসছে যাচ্ছে, এটা আমি বলছি না, এটা পরিসংখ্যান বলছে, কাগজে লেখালেখি হচ্ছে এটা নিয়ে। তো ফলে এটা এটা শুধুমাত্র যে মানে এই একটা ব্যাখ্যা দিয়ে এটাকে ইয়ে করা যায় তা নয়। এবং এটাও বুঝতে হবে যে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে না, না, এটা পুরো ফিল্মের দক্ষিণ ভারতকে যদি আমরা সাইড ছেড়ে দিই, তাহলে অল ওভার ইন্ডিয়া এটা হচ্ছে। এবং শুধু ধুরন্ধর হিট করছে। শুধু ধুরন্ধর হিট করছে, শুধু তাই নয়, মানে আমি এটা কয়েকদিন আগেও একটা জায়গায় বলেছি যে ম্যাট ডিমনের মতন এত বড় একজন একটা স্টার, বা ডিক্যাপ্রিওর মতন এত বড় একজন একটা স্টার, তারা পর্যন্ত দাঁড়িয়ে পাবলিকলি বলছে যে আমরা জানি না কি হচ্ছে, কেন লোকে ছবি দেখতে আসছেন না। এবং মানুষের, আমার মনে হয় সারা পৃথিবীব্যাপী প্রত্যেকটা মানুষের সার্ভাইভাল ইয়েটা হুম সাংঘাতিক টাফ হয়ে গেছে। কারণ সার্ভাইভ করাটাই যখন মানুষের খুব কষ্ট হয়ে যায়, তখন এন্টারটেইনমেন্ট একটু ব্যাকসিটে চলে যায়। হ্যাঁ, সেটার কারণ কোভিড হতে পারে, কোভিড হতে পারে, পোস্ট কোভিড ওয়ার্ল্ড হতে পারে। ধরো তুমি একটা ইয়াং জেনারেশনকে নিয়ে ছবি করছো, তো ইয়াং জেনারেশন যদি আমি ধরে নিই, কথার কথায় ইয়াং এর কোনো সেরকম কোনো ব্র্যাকেট হয় না, কিন্তু ধরো আমি 20 থেকে 40 যদি ধরে নিই, আমার পয়েন্টটা হচ্ছে যে 27-28-এর পরে কতজন ছেলে মেয়ে আমাদের এখানে থেকে যায়। কেউ গুড়গাঁও, কেউ ব্যাঙ্গালোর, কেউ বিদেশে চলে যাচ্ছে। সেটা মাইগ্রেশন হয়, যে কোনো জায়গায় হয়। আমি তার জন্য কোনো স্পেসিফিক কারণ বলছি না, সেটা 90 দশকে হয়েছে, যখন হই হই করে একটা পয়েন্টের পরে বাংলা ছবি চলেছে। কিন্তু এটাও ফ্যাক্টর, এটা আমায় বুঝতে হবে যে আমি ধরো আমি ডন বস্কোর ছাত্র, আমার ব্যাচের হয়তো 10 জন আজকে এই শহরে আছে। সেই তো আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেই আমাদের ব্যাচের হয়তো 15 থেকে 20 জন রয়েছে। এবার আমি যখন দেখছি যে সেই বাদ বাকিরা আমার ছবি দেখছে, আমার সিরিজও দেখছে, আমার সব কাজ দেখছে, কিন্তু কবে দেখছে? যখন সেটা ওটিটিতে আসছে, ওটাই তো যখন হইচইতে আসছে। আমি নিজেরাই বলি যে আর থাক, এখন থাক, আমরা ওটিটি আসুক দেখি। একেবারে। এটাই তো বলি তো আমরা। ফলে কিন্তু ধুরন্ধর বলি না। ধুরন্ধর তখন বলি যে না, ওটা হলে না গেলে ঠিক। হ্যাঁ, তার মানে কি? তার মানে শুধু ফিল্ম হবে না, না, ফিল্মের থেকে বেশি কিছু চাই। বেশি কিছু চাই। এবং তোমাকে এটাও বুঝতে হবে যে আমি আবারও বলছি যে আমাদের বাংলা ছবির জন্য দেখবে যে কিছু কিছু ছবি ওয়ার্ক করছে, তো সেটা আমার মনে হয় যে কোথাও গিয়েছে সেই ছবিগুলো এক্সেপশনালি ওয়েল মেড, সেই জন্য হচ্ছে। মানে আজকে তুমি ধুরন্ধরকে নিয়ে যা ইচ্ছে তাই বলো, তুমি এইটা বলতে পারবে না যে আদিত্যধারের মেকিং খারাপ। না, সেটা বলো। হ্যাঁ, বা আমি ধরো ফিল্মের মেকিং ইজ সুপার। হ্যাঁ, তো ইফ ইউ লুক অ্যাট, আমি আগের বছরের একটা এক্সাম্পল দিচ্ছি, সরি আমি হিন্দি ছবির উদাহরণ দিচ্ছি, কিন্তু আমি হ্যাঁ তো সাইয়ারা,
হ্যাঁ এবার আমার পয়েন্ট হচ্ছে যে আমি দেখলাম যে হিন্দি তো আমি যেটা বলছিলাম যে হিন্দি ছবিতেও খুব একটা প্রেমের ছবি চলছিল না। সাইয়ারা তার প্রচুর ব্যাখ্যা আছে, প্রচুর মানে আর্টিকেলের পর আর্টিকেল হয়েছে, কিন্তু একটা জায়গায় হুম, মোহিত সুরি ওয়াজ ভেরি ট্রু আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে ও ওটা খুব পার্সোনাল গল্প বলতে চেয়েছে, আবেগটা ধরতে আবেগটা ধরতে পেরেছে। আমি এর মতন প্রেমের ছবি করছি, এখান থেকে না, না, টুকে ও ওখান এমন থেকে একটা টুকে, জায়গা- আজকে লাপাতা লেডিস হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ, বা আমি ধুরন্ধরেরই যদি উদাহরণ দিই, ধুরন্ধর 1 যখন রিলিজ করেছে, এটা ঘটনা প্রথম দিন এরকম একজন সাংবাদিক বলছেন যে আমি যখন দেখতে গেছি আমি ফাঁকা হলে একা বসে দেখছি, বোধহয় 20 থেকে 30 কোটি টাকা বোধহয় তার রোজগার ছিল প্রথম দিন যখন ধুরন্ধর 1 রিলিজ করেছিল। কেউ ভাবতেই পারিনি যে ওটা যে ওরকম করবে। হ্যাঁ, দুটো পার্ট মিলিয়ে আজকে বোধ হয় 3-4 হাজার কোটি টাকা চলে গেছে। মানে আরেকটা জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমার মনে হয় যে আমাদের মানে আমাদের বাংলা ছবির ক্ষেত্রে সেটা খুব দরকার, সেটা হচ্ছে আমাদের একটু সাস্টেন করতে দিতে হবে ছবি। মানে আমরা শনি রবি সোমবার লোক হলো না বলে আমরা ডিক্লেয়ার করে দিলাম যে ভাই তুমি যাও, তোমার টাইম ওভার। চাঁদনিবার জানো তো, চাঁদনিবার যখন এসেছিল হুম, আমি নিজে চ্যাপলিনে গিয়ে যখন হুম, দেখেছি হ্যাঁ, 4-5টা লোক দেখছে, আমি দেখে ভাবছি এত মানুষ হ্যাঁ, রবিবার তারপরে কিন্তু দুর্দান্ত, ওটার যা ইম্প্যাক্ট ভাবা যায় না। একটু ধরে রাখতে হয়, হ্যাঁ। মানে একটু ধরে দাঁড়িয়ে থাকতে হয় আমি দেখার জন্য। আম- কারণ সব তো একেন বাবু না, না, আসার আগে বিক্রি হয়ে যাবে, ওটা তো একটা সিরিজ। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে এইটা নিয়ে অনেকে আমার যারা মানে ইন্ডাস্ট্রি সিনিয়র তারাও বলেছেন। একটা ট্রানজিশনও বলতে পারে, একটা কিছু লোকের পরে আর একটা জেনারেশন হ্যাঁ, আসছে, হ্যাঁ। এর মাঝে একটা ট্রানজিশন পিরিয়ড। না ওই তবে এটাও সত্যি যে মানে হ্যাঁ, এটা আই এগ্রি যেমন উইথ ইউ। ধরো শাহরুখ, আমির, সালমান, হুম, অক্ষয়, হুম, এদের পরে পরের জেনারেশন যে রণবীর সিং আসছে হুম, বা হুম, রণবীর কাপুর হুম, রামায়ণ করছে, হুম, হুম, হ্যাঁ হুম, এই যে হুম। ফার্স্ট হ্যাঁ, লুক বেরিয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো এইটাও তো একটু সময় দিতে হবে, মানে সবকিছুরই একটা সময় লাগে। সময় দিতে হবে, কিন্তু এটাও ঘটনা, সেটা হচ্ছে যে আমাদের কোথাও গিয়ে বারবার বলবো, আমি কাগজটার নাম নিচ্ছি না, খুব বড় একজন একটা ইংরেজি কাগজ আমাদের দেশের, সার্কুলেশনও খুব বড় আমাদের আমাদের শহরে, তারা মানুষদের গিয়ে জিজ্ঞেস করেছে যে রান টাইম কি আপনাদের কাছে একটা ফ্যাক্টর। হ্যাঁ, এবং তারা ডিস্ট্রিবিউটর এক্সিবিউটরদেরও জিজ্ঞেস করেছে, কারণ আমরা সবসময় যখন ছবি এডিট করি পোস্টে বসে, আমরা সবসময় বলি এই ছোট কর ছোট কর ছোট কর, নাহলে শো পাবো না, শো পাবো না। তো এরা গিয়ে ডিস্ট্রিবিউটর এক্সিবিটর এদেরকে জিজ্ঞেস করেছে, তারা সকলেই বলেছেন এটা কিচ্ছু ম্যাটার করে না, বরঞ্চ যদি একটা 3-3.5 ঘন্টার সাকসেসফুল ছবি হয় তাহলে আমাদের কস্টটা কমে যায়, কারণ যত নাম্বার অফ শো হবে ততবার আমার স্টাফকে এসে হল পরিষ্কার করতে হবে, ততবার এসে এটা করতে হবে, ওইটা করতে হবে। ফলে আজকে যখন ধরো একটা 3.5 ঘন্টার যখন ছবি ভালো সাকসেসফুলি রান করছে, ধুরন্ধরের মতন 3.5-4 ঘন্টার, তখন কিন্তু হল ইজ মিন্টিং মানি। তো দর্শকে কত ঠান্ডা ঠান্ডা সিন তাকিয়ে আছে, কথা বলছে, দেখছে, আসছে, হুম, আমরাও কিন্তু তার সঙ্গে সঙ্গে চলছি, সার সঙ্গে চলছি। একটুও মনে হচ্ছে না না, একটুও সব boring থেকে লাগছে না। খারাপ পারসেপশন যেটা বলা হয় যে আমাদের জেনজি যাদের বলা হয় তাদের নাকি অ্যাটেনশন স্প্যান নেই। যদি অ্যাটেনশন স্প্যান নাই থাকতো, তাহলে তারা এক একটা সিরিজ, সেখানে এই যে বিদেশি সিরিজগুলো হয় সেখানে 50 মিনিট 1 ঘন্টার Series, সিরিজ হয়। এক আমি একটা পর্ব হয়। হ্যাঁ, একটা জুবলি বলে আমি একটা সিরিজ দেখেছিলাম, হিন্দি সিরিজ, যে সিরিজে আদতে কিছু হয়ই না, মানে এমন সিরিজ না যে কে মারবে ওকে মারবে, তোমায় বার করতে হবে যে কে কাকে মেরেছে, হই হই করে চলেছে। অ্যাসপিরেন্স বলে টিভিএফ এর একটা সিরিজ ছিল, উইচ ইজ অ্যাবসলিউটলি আ পার্সোনাল স্টোরি। তো এই অ্যাটেনশন স্প্যানের গল্পটা খুব খারাপ। ঠিক করে ছবি বানাতে জানতাম, সোজা কথা। ছবিটা ভালো তো হতেই হবে, আচ্ছা, এটা মানে এটা 3 ঘন্টার হোক আর চার 1.5 ঘন্টার ঘন্টার হোক, হোক। 1.5 ঘন্টার হোক, হ্যাঁ, ছবিটা ভালো। ছবি তোমার খুব ভালো হলো 3.5 ঘন্টার বা 3 ঘন্টার, তুমি ওটাকে কেটে কুটে এমন একটা জায়গায় করে দাঁড় করালে কেউ বুঝতেই পারছে না যে ঠিক করে। প্রত্যেকটা মানে তোমার কোনো মানে লোকে রিলেট করতে পারছে না, জাম্প করছে, সেটা ধরতে তো পারছে না, ওর কি হবে। অ্যানিমাল। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি ছবিটার গুড্ডু পলিটিক্স ফ্যামিলি যাই হোক চলেছে তো। মানে চলেছে, মানে আমি বলছি যে আমি ওই ছবিটা দেখো, প্রত্যেকটা রণবীর সিং, রণবীর কাপুর, হ্যাঁ, এদের যে উঠে আসাটা হ্যাঁ, একটু টাইম গ্যাপে হচ্ছে, কিন্তু একদম, হচ্ছে। একদম, মানে একদম। একটা স্টেজ আর একটা আসছে, হ্যাঁ, জিনিসটা বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এবার একটু তোমাকে একটু পার্সোনাল দিকে হ্যাঁ, আসি। হ্যাঁ, অনেকক্ষণ আমাদের জেনারেল কথা হ্যাঁ, হলো। এবার একটু তুমি তো আমাকে আগের বার একটুখানি কথা ছিলাম, হ্যাঁ, বিয়ে খাবো একটুখানি আমাকে একটু বললে। হ্যাঁ, হুম, যে কেন আমি বল মানে তুমি একটুখানি হাসি হাসি দিলে, তো আমি হ্যাঁ, তোমাকে সত্যি সত্যি এবার একটু একটু নাম করে হুম, দিচ্ছি, ঠিক আছে?
আমি শুনেছি যে অনু মানে বিশ্বনাথ হ্যাঁ, হ্যাঁ, তার সঙ্গে তোমার একটা affair আছে? আমার খুব ভালো বন্ধু। আমি জানি যে তুমি এই উত্তরটা শুনে শুনে হয়তো মানে খুব ইউজ টু হয়ে গেছো, কিন্তু আমি জেনুইনলি বলছি, আমি ওকে অনেক দিন ধরে জানি। আমি যে থিয়েটারের সময়টার কথা বলছি, যদিও আমার খুব জুনিয়র ছিল, অনেক পরে এসেছিল আমাদের দলে। 2016 থেকে আমি ওকে চিনি, 2016 বা 15 থেকে আমি ওকে চিনি। আহ, এবং এই যে কাজটা আসছে আমাদের কফি হাউস বলে, সেই কাজের সূত্রে আমরা এর আগে কাজ করেছি, কিন্তু প্রথমবার আহ, আমরা একটা পেয়ার হিসেবে আমাদেরকে কেউ লঞ্চ করছে, একটা রোমান্টিক পেয়ার হিসেবে আমাদের কেউ লঞ্চ করছে। ফলে প্লাস আমাদের বাইরে আউটডোর ছিল, পাহাড়ে ছিল, সেটা বন্ধুর মতো বন্ধুর মতন হয়েছে। এবং আমি ডেফিনেটলি বলবো যে আমার প্রচন্ড ক্লোজ বন্ধু, এটা নিয়ে আমি ডিনাই করবো না। তো তোমার এখন সবচেয়ে কাছের আহ, বন্ধু, হুম। কিন্তু সে তাকে বন্ধুর থেকে কিছু বেশি কাকে বলে? তানিকা হচ্ছে মানে আমার একদম মানে ব্রো। আমাদের ইংরেজিতে একটা ব্যাপার আছে, মানে ইজ লাইক আ ব্রো কোড আই হ্যাভ উইথ হার। না না, হ্যাঁ, হ্যাঁ, তানিকার সাথে আমার প্রচন্ড ভালো অন্য রকমের সম্পর্ক, তোমরা একেবারে। তৈরি করছো না একসাথে? না, তাহলে এত আমরা এত অন্যরকম ভালো সম্পর্ক? এমনি মানে ওর কিছু কিছু বন্ধু থাকে যারা, যাদের সাথে মানে আমি বলছি যে আরো নাম থাকতে পারে, কিন্তু তুমি এই নামটাকে বাদ দিতে পারো। আচ্ছা ঠিক তার আছে। কারণ হচ্ছে আমাদের সত্যি খুব অন্য তাহলে ধরনের আমি একটা নাম সম্পর্ক। বলবো না, তোমার আরো অনেক না, আমি যারা নিজের নাম বন্ধু দিয়ে আছে। দেবো। এই প্রথম সাক্ষাৎকার হবে কোনো অভিনেতার, যে নিজেই দিয়ে দিল নামগুলো। না, না। বা তানিকা আমার, আমি একটা জিনিস সত্যি তানিকার ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে যে আমার খুব প্রিয় একজন অভিনেত্রী। আহ, এবং আমি সত্যি আশা করছি যে মানে আমি ওর সাথে বারবার কাজ করতে চাই, এবং আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রি ওকে বেটার ইউজ করুক। শি ইজ ব্রিলিয়ান্ট, শি ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। মানে আই নো ভেরি ফিউ পিপল, আমি সত্যি কথা বলছি, আমার বলতে একদম লজ্জা নেই, আমি অনেক সময় ওর থেকে শিখি। আমি কিছু মাস আগে ওর সাথে যখন আমার দেখা হয়েছিল, কি কাজ করছে যাতে তোমার বন্ধুত্ব হচ্ছে? আমি ওর সাথে একটা সিরিজ করেছিলাম, ক্লিকের একটা ও সিরিজ আচ্ছা। করেছিলাম, ইতি মেমোরিজ বলে। প্লাস আমাদের একটা কমন বন্ধু ছিল, সোহম মজুমদার, যেও আহ, আর কি আমাদের শহরে অভিনয় করে। এবং সোহম আমার স্কুলের স্কুল থেকে আমার বন্ধু, ক্লাস 6 থেকে আমার বন্ধু। তো সেই সূত্রে আমার তানিকার সাথে আলাপ হয়েছিল। তুমি এখন সিঙ্গেল? Yeah, ভেরি মাচ সিঙ্গল অ্যান্ড অ্যাবসলিউটলি রেডি টু মিঙ্গল। আচ্ছা। ইফ ইউ নো এনিওয়ান, আমাকে প্লিজ বলো। ভ্যালেন্টাইন্স ডে তো আমরা মিস করে গেলাম। আমি তো, এটা তুমি আমার সাথে দুষ্টুমি করছো? না, আমি সিরিয়াসলি বলছি, আচ্ছা আমার মন মানে না এখনো। হ্যাঁ। ও এই কিছুদিন আগে রাহুলের একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল, হ্যাঁ? তো এরকম ঘটনাতে কেউ স্টেপ নিচ্ছে, কিছু হুম, হচ্ছে, এরকম তো অনেক কিছুই হুম, হচ্ছে। কিন্তু তোমাদের এই অভিনয় করতে গিয়ে ধরো তোমাদের একটা ইন্স্যুরেন্সের হুম, ব্যাপার আছে, হুম। তোমাদের কিছু লিখিত কিছু কন্ট্রাক্টস হয়, সেইগুলো হয়। তো সেইগুলো তোমরা কি আহ, যথেষ্ট সচেতন ভাবে নিজেদের নিজেদের গুরুত্ব দিয়ে নিজেদের সেফটি অবলম্বন করে করো? সবসময় করা যায় না সেটা, সবসময় সেটা করা যায় না। আহ, কিন্তু দেখো, এগুলো সবসময় এইগুলো কন্ট্রাক্ট লেভেলে এই বা একটা অ্যাগ্রিমেন্ট লেভেলে এগুলো করা খুব মুশকিল। তার কারণ হচ্ছে যে উম, সবার মধ্যে একটা ভয় থাকে যে আমি হয়তো পরে কাজ পাবো না। আমি যদি এত কিছু বলি একটা ইন্স্যুরেন্স বা এই এই সব জিনিসপত্র নিয়ে, তবে এইটা আমি সত্যি কথাই বলছি যে মানে আমি অ্যাটলিস্ট যে যে কাজগুলো করেছি, আমি যে যে প্রযোজনা সংস্থার সাথে কাজ করেছি, 80%, সবাই না, 80% থেকে 90% প্রযোজনা সংস্থা হোক, সেই পরিচালক হোক, তারা সবসময় এনশোর করেছেন যে আমি যদি কিছু রিস্কি করি, তার আগে তারা প্রিকশনারি মেজার নেবে। কিরকম কিরকম রিস্কি তুমি করেছো যেটা বলতে পারো? দেখো, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বলবো যে ধরো মন মানিনার ক্ষেত্রেই আমাদের একটা এনফিল্ড চালিয়ে বাইকে একটা শর্ট ছিল, হিয়া আমার পেছনে বসে, এবং সেটা একটা খুব শার্প টার্ন দিয়ে আসছে। সেখানে দেখতে খুব সুন্দর লাগছে জায়গাটা, হ্যাঁ, সবকিছু রয়েছে, সেখানে শটটা নেওয়াই যেত। তার থেকে একটা সেফার জায়গায় চলে হলো। ওই জায়গাটায় নিলে আমি বাইকটা চালিয়ে নিতাম, আমি দেখতে দুর্দান্ত লাগতো, ট্রেলারের তলায় সবকিছু লেখা থাকতো। বা ধরো আমরা পাহাড়ে শুটিং করছি, বিভিন্ন সময় আমাদের পাহাড়ে স্টান্টের সিন ছিল, অ্যাকশন সিকোয়েন্স ছিল, যেটা
যেটা ইজ অলওয়েজ আ প্লেস ফর রিস্ক, রাইট? মানে অ্যাকশন মানেই কারোর একটু কাটবে, এটা হতে পারে, আরো অনেক কিছু হয়ে যেতে পারে। সেখানে আমাদের ছবিতে মেয়েরা অ্যাকশন করছিল। আমি যতদূর আমি জানি যে মানে সেটা সবসময় যে মানে সেই সিনটা দৃশ্যটা রাখা যায়নি আমাদের ছবিতে, বাট দেয়ার ওয়াজ আ সিকোয়েন্স যেখানে মেয়েরাও অ্যাকশন করছে। তো সেখানে প্রপার বডি টডি সবকিছু থাকে। সবকিছু এবং মানে একদম ক্লিফের এন্ডে আমার মনে আছে যে একদম ক্লিফের এন্ডে ঋত্বিক দাঁড়িয়ে থাকবে আর সুইমিং পুলের ধারেও দাঁড়িয়ে থাকবে, যেটা আমাদের ট্রেলারে শটটা আছে। মানে তারপরে কিন্তু একদম ঘাত, হ্যাঁ। তো রাহুলদা কনস্ট্যান্টলি, এবং রাহুলদার টিম কনস্ট্যান্টলি মেক শিওর করেছিল যে মানে ও একটা লিমিটের পরে একটু স্লিপ করলেই পড়ে যায়, যাতে ওই লিমিটটায় না ঢোকে। মানে ওটা আমরা ক্যামেরা দিয়ে ম্যানুভার করতে পারবো। বা আমি বাংলাদেশে একটা কাজ করতে গেছিলাম, চরকির একটা কাজ, যেখানে আমার আর শুভধার শুভদা ওখানকার একজন অ্যাক্টর, আমি ছিলাম সেখানে, সোহিনী সরকার ছিলেন। তো আমাদের সেখানে একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল। তো আমার একটা জায়গা ছিল যেখানে কফিনের যে হেডটা হয় সেটা দিয়ে আমার মাথায় মারা হবে। তো আমার সেটা প্রবলেম হচ্ছিল, বিকজ যখন ইনিশিয়ালি করা হচ্ছিল আমার এখানে এসে লাগছিল, আমি বলেছি ইমিডিয়েটলি সেটা করা হয়নি। তো তো এই ধরনের প্রিকশন সবসময় নেওয়া হয়। নদীতে নেমে ঝাঁপ দিয়ে একটা সিন করার আমার একবার একটা দৃশ্য ছিল একটা স্ক্রিপ্টে। তো সেটা ফাইনালি হয়েছিল একটা সুইমিং পুলে। তো সেটা হয়নি নদীতে, সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমার আমার ওখানে কোনো সমস্যা নেই, কিছু বলিনি। ওটা এমন ভাবেই ডিজাইন করা ছিল যে ওটা মানে যে কেউ আন্ডার ওয়াটার সিকোয়েন্স করলে, আমাদের কাছে তো অত হাই এন্ড ইকুইপমেন্টও নেই, আর নদীর জল প্রচন্ড ঘোলাটে। তো এমনিও সেটা সুইমিং পুলে করা হয়, তাই করা হলো। তো দেয়ার ওয়াজ নো রিস্ক। তো মানে আমি জানি না রাহুলদার এখানে যেটা হয়েছে মানে সেটা সত্যি একটা প্রবলেম্যাটিক ব্যাপার, কিন্তু এটাও সত্যি। জিতু বলছে ও করেনি বলে ওকে নাকি চকচক করো মানা করছে। মানে দ্যাট ইজ ভেরি স্যাড, ভেরি স্যাড। এবং আমি তো বললামই যে দেখো সবসময় কিন্তু প্রিকশনের ব্যাপারে, প্রিকশন কেন, মানে আমি আমি অনেক কাজও করেছি যেখানে একটা বেসিক্যালি হোয়াটসঅ্যাপে কমিউনিকেশনের উপরে আমরা কাজ করতে যাচ্ছি। তো ফলে, এবং সত্যি কথা মানে হয়তো 30-40 বছর আগে হয়তো অ্যাগ্রিমেন্টও হতো না, লোকের কথার দামে ইয়ে করতো। একদিন আমার সাথে রাহুলদার শ্বেতাকে নিয়েও কথা হয়েছিল, কারণ প্রেম টেমের কনটেক্সটে কথা হয়েছিল। আমি সেগুলো সরিয়ে দিয়ে বলছি আমি কিছু কিছু ইন্টারাকশন, সেটা মানে যার যে সহ অভিনেত্রী ছিল, তোমার খুবই বন্ধু না? হ্যাঁ খুব ক্লোজ, খুব ক্লোজ। তোমার কথা হচ্ছে আমি 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 সত্যি ফোন করার সাহস পাইনি। হ্যাঁ, আমি ওর খুব ক্লোজ একজন বন্ধু, তাকে ফোন করেছিলাম এবং শ্বেতাকে আমি একটা টেক্সট ড্রপ করেছি, সেটা আই কান্ট অফকোর্স শেয়ার। আমি কি টেক্সট ড্রপ করেছি, হ্যাঁ হ্যাঁ, রিপ্লাই করেনি। আমি জানি যে কেন রিপ্লাই করেনি, এবং আমাদের বন্ধুদের সার্কেল আছে, তাদের থ্রু দিয়ে আমি খবর রাখছি। আমি এই মুহূর্তে ওকে ফোন করতে পারবো না। না, ইটস নট অ্যাবাউট ট্রমা। মানে দেখো, হ্যাঁ মানে ওই তো দেখেছে, এবং শ্বেতা না প্রচন্ড সেন্সিটিভ একজন মানুষ, প্রচন্ড ভালো মানুষ, প্রচন্ড সেন্সিটিভ মানুষ, এবং একই ধরনের মানুষ হচ্ছেন, বলতে খারাপ লাগছে, ছিলেন রাহুল অরুণোদয় ব্যানার্জি। তো আমি না মানে, তবে সেটা তোমার বান্ধবীর কিন্তু একটা ব্যাপার হচ্ছে, কারণ সেটা শেষ দৃশ্যে অভিনয়টা করেছে, এবং ও কিন্তু যদি বলো যে তদন্তের ক্ষেত্রে হ্যাঁ পুলিশের কাছে কিন্তু সবচেয়ে বেশি ওই একমাত্র বলতে পারবে যে এক্স্যাক্টলি কি হয়েছে। হ্যাঁ ডেফিনেটলি, মানে ওর ছাড়া তার কেউ সেখানে ছিল না। হ্যাঁ, এবার আইনের দিক থেকে কি হবে না হবে সেটা শ্বেতা, সেটা তো ওর একটা বড় দিক, মানে ওর উপর অনেক কিছু নির্ভর করছে। ডেফিনেটলি ডেফিনেটলি। আমি ফিরছি চুঁচুড়া থেকে একটা শুটিং করে, এক তো হচ্ছে যখন সেখানে শুটিং করছি, সেখানেও যারা রাহুলদার সাথে কোনোদিন কাজ করেনি তারা সবাই অবাক, হ্যাঁ, যে এটা কি করে হলো, এই লোকটার সাথে এটা কি করে হলো। আর এই যে একটা ধারণা আছে না যে শুধু সাউথ কলকাতা বা নর্থ ক্যালকাটার মধ্যেই আবদ্ধ, বিষয়টা না। ওখানে আমাদের সেটে একজন কাজ করছিলেন যার বাড়ি সুন্দরবনে। সে আমায় বলছে, আমি, কারণ সে দেখেছে যে আমি বারবার চিরদিনের গানটা শুনছি, তো সে বলছে যে এটা কি করে হলো দাদা, এখন তো এই ছবিটা আমি তো কোনোদিন ভুলতে পারবো না, এই ছবিটা তো আমি কোনোদিন ভুলতে পারবো না, এই গানটা তো আমি কোনোদিন ভুলতে পারবো না, এই হিরোটার সাথে এটা কি করে হলো দাদা।
হয়তো ঠিক। সেই অর্থে হয়তো তার হ্যাঁ, পরের দিকে অনেক কাজ হয়তো সে দেখেনি। দেখেনি কিন্তু চিরদিনই তুমি যাওয়াটা তো সবাই, একেবারে, হ্যাঁ। আমি যেরকম মানে আমার কাছে রাহুলদার সব থেকে প্রিয় কাজ আমার হচ্ছে যে বেডরুম, মৈনাকদার একটা ইয়ে ছবি। তো তনুশ্রী ছিল তো, না? হ্যাঁ, তো এভরিবডি গট টুগেদার অ্যান্ড ওয়েন আই ওয়াজ কামিং ব্যাক, আমি যখন আসছি চুচড়া থেকে, মানে আমি আমি জাস্ট ভাবছি যে মানে এই ইরফান, আহ, জুবিনদা, রাহুলদা, এরা এই এই এরা কেন চলে যাচ্ছে? আর যত চোর, হ্যাঁ, যত কোরাপ্টেড লোকজন, অল লিভিং 1,000 years. সত্যি তোমার কিরকম নায়ক নায়িকা পছন্দ, অভিনেতা পছন্দ, হ্যাঁ কাদের পছন্দ সেগুলো যদি বলো তোমার মানে একটুখানি মনের কাছাকাছি। যার কথা এক্ষুনি বলছিলাম, রাহুল অরুণোদয় ব্যানার্জির মতন পছন্দ, ইরফান খানের মতন পছন্দ। কারণ আমি মনে করি যে মানে আমি এটা এই কনটেক্সটে বলার জন্য বলছি না, কিন্তু এদের মধ্যে না একটা অদ্ভুত পিউরিটি আছে। এটা আমার মধ্যেও নেই, অধিকাংশ অভিনেতা অভিনেত্রীদের মধ্যেই নেই। আমি জানি না এরা কোথার থেকে সেইটাকে ডেভেলপ করে আনেন। দক্ষিণ ভারতে একজন অভিনেতা আছেন, বিজয় সেতুপতি। বাবা, হ্যাঁ, মানে there is a certain sense of purity which they have. সেটা তাদের যাপনটাই ওরকম, তারা ওরকম মানুষ বলে কিনা আমি জানি না। টাবু, হ্যাঁ, হ্যাঁ, মানে টাবুর তো অবশ্য মানে টাবু ম্যাম ইজ ডিফারেন্ট ইন এ মাচ ডিফারেন্ট ওয়ে, মানে ইন দ্য সেন্স যে টাবু ম্যামকে আমি দেখেছি একটা মানুষ হাম সাথ সাথ হে করেছে, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম সে করেছে হেদার। হ্যাঁ, তো এইরকম একটা ভার্সিটালিটি। হ্যাঁ, হ্যাঁ, দৃশ্যম, দৃশ্যম করেছে মাচিস। হ্যাঁ, মানে গুলজার থেকে সুরজ বারজিয়াতিয়া থেকে, আগেকার ছোটবেলার ওই নাচ টাচগুলো করেছে বৃষ্টির মধ্যে, হ্যাঁ, সব করে হ্যাঁ, তো তো রবি ঘোষ, যার কথা আমরা এক্ষুনি বলছিলাম, যে মানে আমার আমার মনে হয় রবি ঘোষ যখন একটা ফ্রেমে অভিনয় করতেন বা যখন তার ক্লোজ ধরা থাকতো, আমি জানি না কেন মানে তার চোখের মধ্যে সবকিছুর মধ্যে একটা পিউরিটি ছিল। এবার এইটা তো কোনো অ্যাক্টিং স্কুল শেখাতে পারে না। কাদের কাদের পছন্দ? নায়ক বললাম, নায়িকা, নায়ক বললে, নায়ক বলে হ্যাঁ, অভিনেতা। অভিনেতা বলেছি না। এরা এদের মধ্যে কয়েকজন নায়ক, বিজয় সেতুপতি তো নায়ক, শাহরুখ খান, মানে আমি এটা আগেই, হ্যাঁ, তুই জানিস। আমার বিষয়টা হচ্ছে আর খুব বাংলা সিম্পল। নায়ক? আমি খুব খোলাখুলি বলছি যে আমি সবাইকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমার মনে হয় যে উত্তম কুমার, হ্যাঁ। উত্তম বাবু যেটা করে গেছে সেইটা ইজ একটু চাপের, মানে সেইটা ইজ আ বেঞ্চ মার্ক। সেটা বেঞ্চমার্ক, মানে এত সাময়িক, মানে এখন দেখলে মনে হয় এখন হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে সমসাময়িক অভিনয়। আমি 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 আহ, আমি বলছি যে মারাদোনার ব্যাপারে বলা হয় যে মেসি স্কিল সেট, মেসি স্কিল সেট অনেক বেশি, বা আজকে সচিনের পরে বলা হয় যে বিরাটের স্কিল সেট অনেক বেশি, নিশ্চয়ই বেশি, সবকিছু মডার্নাইজড হয়। কিন্তু ওই যে নায়কের একটা দৃশ্য আছে, এরকম ভাবে মুখটা ধুচ্ছেন, ধুয়ে এরকম ভাবে একবার তাকান, একটা ফ্লিটিং সেকেন্ড, সই করছেন, পেনে কালিটা ফুরিয়ে গেছে, এ করে দিলেন, দিয়ে কথা বলতে 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 একদম লাস্ট মিনিট এরকম ভাবে তাকালেন। আমি বলছি যে ওইটা কিছু, ওটা কিছু করার নেই, ওরা কিচ্ছু করার নেই। রিংটা করছে, বা আমি বলছি যে উনি যখন একটা উত্তম বলতে গেলে নায়কটা বলতেই হয়। হ্যাঁ, মানে উনি, আমি বলছি যে আহ, উম, উত্তম কুমার ডে লাইট দেন এভরিবডি এলস, আমার কিছু করার নেই মানে। হ্যাঁ, মানে আমি সত্যি কথা বলছি, আমি যখন আমি 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 সৌমিত্র বাবুর বিশাল বড় ফ্যান, মানে সৌমিত্র চ্যাটার্জি ফর মি লেজেন্ড। অ্যান্ড মানে আমি আজকে অশ্বিনী সংকেত হোক, মানে সে সোনার কেল্লা হোক, সোনার কেল্লা আমার বাড়িতে, সোনার কেল্লা জয় বাবা ফেলুনা একটা সময় ছিল, মানে 2014-15 অনওয়ার্ডস, মা রোজ রাতে দেখতেন গোটা ছবিটা, আইদার সোনার কেল্লা আর না হলে জয় বাবা ফেলুনা। হ্যাঁ, হ্যাঁ, মানে মুখস্থ ছিল সবকিছু আমার, এই যে তাং মাত করো কাফি হো গেয়া জাদা হো গেয়া, হ্যাঁ, আপনি কি শুয়োর, হ্যাঁ, আপনি বাংলাটা চালিয়ে যেতে পারেন, হ্যাঁ, 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 আমি হিন্দিটা চাই, কি হ্যাঁ, হ্যাঁ, ছেড়ে দেবেন, হ্যাঁ। তো হ্যাঁ,
তো দে আর অল অ্যাবসলিউটলি মানে, এবং আরেকটা জিনিসও আছে মানে এনারা তাই হয়েছিলেন তার কারণ হচ্ছে যে এই যে গোটা মানে অ্যাক্টিং কমিউনিটি, মানে আমি বলতে চাইছি যে মানে আমাদের একটা সময় এখানে অভিনয় করেছেন তুলসী চক্রবর্তী, বিদেশে হলে মানে ওনার নামে এখন স্ট্যাচু হতো। তো মানে সেটাই আর কি, মানে ইটস জাস্ট দ্য কালেকটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার বাংলা নায়িকাদের মধ্যে মানে পুরোনো দিনের হলে চাপ থাকবে না। আমি জানি, আমি 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 অনেস্টলি বলছি মানে আই ফিল যে এটা কোনো অন্যভাবে নিয়ে যাওয়ার মানে ইটস নট, ইটস জাস্ট দ্য পার্সোনালিটি অফ অপর্ণা সেন। মানে উনি যখন কোনো জায়গায় কথা বলেন বা উনি যখন একটা সার্টেন হ্যাঁ পুরো হ্যাঁ এই যে অরা, এই যে আমরা বারবার বলি না অরা ফার্মিং ফর মি দ্যাট ইজ অপর্ণা সেন। তো সেইটা, এবং আমি আরেকজনের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম, তিনি আমার দিদার চরিত্রে অভিনয় করেছিলেন। আমি যে সিরিয়ালটা করতাম সেটা হচ্ছে সাবিত্রী চ্যাটার্জি। আমি দেখেছিলাম যে এই যে হিউমিলিটি নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, আমি ওনার মধ্যে সেটা দেখেছি। হ্যাঁ, সুমোর ফ্রন্ট সিটে বসে উনি একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যাচ্ছেন। আমি বলছি যার ব্যাপারে বাঘা বাঘা অভিনেতারা বলে গেছে যে ভাই আমি এনাকে ভয় পাই। হ্যাঁ, আমি একটা সিন করতে গেছিলাম, সেখানে না আমি ঘামছি, বিকজ সিনটা ছিল কমেডির। আমি, আমার বউ আর তিনি ছিলেন ওখানে। উনি কি করে কি কি মানে সুন্দরভাবে আমাকে আপন করে নিলেন, আমি বলে বোঝাতে পারবো না। এবং আমি দিদি অনেস্টলি বলছি যে আমি মনে করি ওটা আমার কাছে একটা পুরস্কার। সেদিন আমি ওনার সাথে একটা ছবি তুলেছিলাম, কারণ আমি খুব নার্ভাস ছিলাম ওনার সাথে অভিনয় করার আগে। ওনার কোলে আমার মাথা, আমি এরকম ভাবে একটা সেলফি তুলেছিলাম। ফর মি, আমি কোনো অ্যাওয়ার্ড জিতি না জিতি, ফর মি দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাওয়ার্ড, মানে ইনক্লুডিং শাহরুখ খান টুইট ইজ জাস্ট অ্যাবসলিউটলি। অ্যান্ড তুমি যার কথা এক্ষুনি বলছিলে, স্বস্তিকা মুখোপাধ্যায়, ইয়া শি ইজ এনিগমা। এনিগমা। তাহলে আমরা মোটামুটি এখানেই শেষ করতে পারি। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগলো ওর সঙ্গে কথা বলে, অনেকদিন বাবুর সঙ্গে কথা বললাম এবং খুব ভালো লাগলো। আশা করি আপনাদের ওই ছোট্ট গল্পটা নিশ্চয়ই ভালো লেগেছে। এই বলে আজকে আমার এই অনুষ্ঠানটা শেষ করছি। ভালো থাকবেন, আশপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি সৌম্য। অনেক দিন ধরে পরিকল্পনা ছিল নিবেদিতাদির শোতে আসবো, সেই নিয়ে কথা হতো। নিবেদিতাদির অনেক সময় হতো না, আমারও অনেক সময় হতো না। আজকে আমি সত্যি আই ফিল ভেরি ভেরি অনার্ড টু বি অন হার শো। এবং আমার আজকে খুব ভালো লেগেছে, মনেই হলো না যে এটা একটা সাক্ষাৎকার, একটা ইন্টারভিউ। আমরা জমিয়ে আড্ডা দিয়েছি। আপনাদের যদি আমাদের আড্ডা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের যারা সব এই চ্যানেলে ফলোয়ার্স আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে শেয়ার করবেন। এবং নিবেদিতা দিকে অনেক অনেক শুভেচ্ছা। সব থেকে যেটা আমার ভালো লাগে হচ্ছে ইজ আর সুইট স্মাইল। রেগে গেলেও আমি একটু দেরি করে ফেলেছিলাম আজকে, ক্ষমা চেয়ে নিলাম, বাট স্টিল শি ওয়াজ দেয়ার উইথ দ্য ব্ল্যাক কফি অ্যান্ড হার সুইট স্মাইল। নিবেদিতা দিদি, তুমি এরকমই থেকো, বছর বছর তোমার শোতে আসবো, আগেন ইন্টারভিউ দিতে না, তোমার সাথে এরকম ভাবে কফি খেতে খেতে আড্ডা দিতে। ব্যাস, থ্যাংক ইউ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা প্লিজ। টাটা, বাই।